শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আজকের নাটক মশা। নাট্যরূপ ও অভিনয় অয়ন দাস, সঙ্গীত ববিতা সরকার গুহরায়, আবহ ও সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি। নাটক মশা। মনে মনে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকি, মনে মনে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকি, মনে মনে প্রাণে প্রাণে যদি। মশারির মধ্যে কোন ফাঁকে একটা মশা ঢুকেছে। মশাটা নফরের মুখের চারপাশে মূর্তিমান শয়তানের মতো ঘুরে বেড়াতে থাকে। নফর ধীরে ধীরে বিছানায় উঠে বসে। রক্ত খেয়ে মশাটা কেমন টুপটুপে হয়ে আছে দেখো। থামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে বসে আছে। এই বেলা টিপে দিলে ফচাপ করে খানিক কাঁচা রক্ত ছিটকে যাবে শালা। আমি জীবনে মশা মেরেছি অনেক, আর মানুষ মেরেছি একটা। মানুষটার কথা এখন আর মনে পড়ে না, কাঁচা বয়স ছিল তখন। মশাদের কথা আমি ঢের শোনাতে পারি। একটা গোটা জীবন তো মশা মেরেই কেটে গেল। শালারা নিজেদের ওজনের থেকে ঢের বেশি রক্ত খায়। ভরা পেটে মশার চালাকি চলে না। এই ঘরের আলোটা কিছু কমজোরি, নাকি চোখের দৃষ্টিতেই ভাঁটা পড়েছে। আজকাল চোখের সামনে বিন্দু বিন্দু কি সব ভেসে বেড়ায়। সেই বিন্দুগুলোকেও মশা বলে ভুল হয়। নফর দু হাতে ফটাস করে তালি মারল, কিন্তু রক্ত ছিটকাল না। মশাটা সটকেছে। নফর নিজের হাতের দিকে চায়। বুড়ো চামড়ায় কুচি পড়েছে, আঙুলের জোড়ে জোড়ে গিট পড়েছে। বিনা কারণে আঙুলগুলো তেড়া বেঁকা হয়ে যাচ্ছে ইদানিং। জ্বরটা ফসকালো, সেটাই ভাবনার কথা। এসবই কি হওয়ার কথা ছিল? গিন্নি, 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 কোথায় যে গেলে? এমন সময় দেওয়ালের ফটো ফ্রেম থেকে নফরের পরলোকগতা স্ত্রী চারু বলে ওঠে, মরা, তুমি ঘুমোও না। ঘুম আজকাল আসে না গিন্নি। নফর শুয়ে পড়ে। নফরের ছেলে গণেশ বাজারের ব্যাগ হাতে চুপিসারে বাড়িতে ঢুকে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়। গণেশ, ও গণেশ, গণেশ এলি রে কি বাপ? মরা, তুমি ঘুমোও না। আমি টের পেয়েছি আমার ছেলে গণেশ আজ খেয়ে উঠে আঁচাতে অনেক সময় নিল। একবার যেন বউয়ের কাছে খোড়কেও চেয়েছিল, কিন্তু আজ তো খোড়কে দিয়ে দাঁত পরিষ্কার করার মতো খাবার ছিল না। তবে কি আমাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ দু চারটে বাড়তি পদ খেলো? আজ শুয়ে পড়ার পরে একটা মাংস রান্নার বাস খুব মাত করেছিল পাড়া। আমি ভাবলুম রায়দের বাড়িতে রান্না হচ্ছে, তা নয়। তবে মরা, তুমি ঘুমোও না। ঘুম আসে না গিন্নি, আমার ঘুম আসে না। আজকাল ঘুমোলেই একটা লোক এসে বড় বিরক্ত করে। কোন লোক? সে 40-45 বছর আগেকার বৃত্তান্ত। লোকটাকে
ভালো মনেও নেই। মাথাটা ন্যাড়া ছিল সেটা মনে আছে, খালি গা ছিল পরনে একটা ওই হাকুচ ময়লা কাপড়, একেবারে ফালতু লোক। ওরকম দু চারটে লোক মরলেও কেউ টেরও পাবে না, পায়নি। তখন দেশের গা কালীগঞ্জে থাকতাম। আকালের বছর, চোর ছেঁচড়ে দেশ ভর্তি। একটা লোক একদিন দুপুরে আমাদের বাড়িতে পেট টান করে খেয়ে কোন ফাঁকে একটা কাঁসার গেলাস আর একটা ধুতি মেরে দিয়ে চলে গেল। ঘটনার সপ্তাহখানেক বাদে আমি যখন নৌকা করে বড় গাঙের দিকে মাছ ধরতে যাচ্ছিলাম, তখনই শ্মশানের ধারে চোরটাকে বসে থাকতে দেখি। চোরটাকে দেখে আমি বেদিশা হয়ে নৌকা ভিড়িয়ে ঘাটে এসে দাঁড়ের এক পাশ দিয়ে একটা বাড়ি দিয়ে চড়ছে। লোকটা হাত তুলল না, চেঁচালো না, শুধু শুয়ে পড়ল, যেন ঘুম পেয়েছে। ফটো ফ্রেম থেকে চারু বলে ওঠে, হ্যাঁ, তুমি শেষকালে মানুষ খুন করলে, খুনি শয়তান একটা। চুপ চুপ চুপ, কোনো সাক্ষী ছিল না। আমি চুপিসারে নৌকা নিয়ে কেটে পড়লাম। তখন একটা মরা নিয়ে কে মাথা ঘামায়? আকালের বছর, এমনি কত মরছে চারদিকে। আর আমি তো মারতে যাইনি, গেছিলাম চুরির শাস্তি দিতে। কমজোরি লোকটা যে ফুলের গায়ে মুচ্ছা যাবে তাকে জানতো, একটা ফালতু লোক। মরা, তুমি ঘুমোও না। নফর শুয়ে পড়ে। একটি প্রায় উলঙ্গ কঙ্কালসার লোক মশারি সরিয়ে নফরের খাটে উঠে আসে। যে জ্বালা দিয়েছ মোরে, মোরে মোরে, যে জ্বালা দিয়েছ মোরে, রেখেছি সব জমা করে। এবার জমা খরচ মিলন করে, জমা খরচ মিলন করে, শেষে গিয়ে লব বাকি। মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি। নফর, নফর, তুমি? বড় বড় ভয় পেয়ে গেছিলাম, তা আবার এসেছো? ন্যাড়া মাথা বলে বড় লেগেছিল হে। তা ন্যাড়া হয়েছিলে কেন মরতে? পাপড়ি পড়ে থাকলেই পারতে। তখন জামা জোটে না তো পাগড়ি। তা তুমি লগি চালাবে জানলে পাগড়ি পড়তাম। ন্যাড়া মাথাটায় বড় লেগেছিল হে। তা ন্যাড়া হয়েছিলে কেন মরতে? ন্যাড়া হয়েছিলাম কেন শুনবে? সে এক কেচ্ছা। মজিলপুরের এক মুদির দোকান থেকে এক থাবা বাতাসা চুরি করেছিলাম বলে তারা মাথা কামিয়ে দিলে। খোলের বড় দাম বলে ঘোল ঢালেনি, কিন্তু কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিল। ও, চুরি করেছিলে? তুমি চুরি করেছিলে, তাহলে তোমারই দোষ। মাথায় খুব
ঝুপসি চলছিল তখন। মাথাটা একটা বোঝার মতো লাগতো। তার উপর লগির ঘা পড়লে অতটা লাগতো না। ন্যাড়া মাথা বলে বড্ড লেগেছিল। তখন আকালের বছর, না খেয়ে খেয়ে শরীরটা তো মরেই আসছিল। ব্যথাটা সইল না। তাহলে আমাকে দোষ দিচ্ছ না তো? ঠিক করে বলো বাপু, ন্যায্য কথা। মরা তুমি ঘুমাও না। কি করে ঘুমাবো? দেখছো না পায়ের কাছে বসে বসে কেমন দোষ দিচ্ছে। আরে ধুর, তোমাকে দোষ দিচ্ছে কে? এতকাল পরে সেসব তুচ্ছ কথা ঘাটাঘাটি করতে আসি নাকি? তুমি না মারলেও মরণ আমার লেখাই ছিল। আমি তা বুঝতে পেরে কাজ এগিয়ে রাখতে শ্মশানে গিয়ে বসে থাকতুম। যাক বাবা, বাঁচলুম। তবে বলি বাপু, তোমার কাছে আমার কিছু পাও না হয়। সেই যে মেরেছিলে তার তো একটা দেনা আছে। এর মধ্যে আবার দেনা পাওনার কথা ওঠে কিভাবে? ওঠে ওঠে। যখনই আমাকে মারলে তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো তো। সে আবার কিরকম? হয় হয়, সে এমন সম্পর্ক যে এক জন্মে আর কাটান ছড়া নেই। সেই সম্পর্কের জোরেই তোমার কাছে আমার কিছু পাওনা হয়। পাওনা হলেই বা দিক থেকে? ওই গণেশটা আমার একমাত্র অন্ধের নড়ি, কোথায় যেন যন্ত্র চালায়। আয় ভালোই, কিন্তু বুড়ো বাপকে কিছু দেয় কি? সব ওই মোটা গিন্নির শরীরের আহ্লাদে খরচ করছে। তার উপর মাগি আবার বাজা। যদি একটা নাটকুড়ো থাকতো তাহলেও কিছু সুখ ছিল। সংসারের সব আদর মোটা গিন্নি নিজের দিকে টেনে নিচ্ছে। সে আমি শুনবো কেন বলো? আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে, তবে অন্য কথা। মরা তুমি ঘুমোও না। ঘুম আসে না গিন্নি, ঘুম আসে না। দেখছো না লোকটা কেমন আমার থেকে পাওনা গন্ডা বুঝে নিতে চাইছে। মশারির ভেতর আবার একটা মশা ঢুকেছে। নফর উঠে বসে। কোথা দিয়ে যে মশারির মধ্যে ঢোকে শালারা! মশা মারবার জন্য বাতি জ্বালতে গিয়ে নফরের ভুল ভাঙে। ও হরি, এ যে বিহান হয়ে গেল। মোরগ ডেকে ওঠে, কাক ডাকতে থাকে। সূর্যটা তার ন্যাড়া মাথা নিয়ে ভোস করে উঠে আসে। পাখিরা ডেকে চলে অবিরাম। গণেশের বউ বেশ মোটা সোটা আহ্লাদি চেহারার মেয়ে, রকম সকম খানিকটা পোষা বেড়ালের মতো। দাঁত নখ লুকিয়ে রেখে চোখ বুজে ন্যাকা ন্যাকা ভাব করে বটে, তবে দরকারের সময় অস্ত্রগুলো ঠিক বের করে আনে। তা মোটা গিন্নি খায় ভালো। এই হয়তো খানিক আচার চাটলো, তারপরে কতক চানাচুর চিবালো, টাউ টাউ করে খানিক দুধ পান্তা মারলো, আঙুলে করে দুধের স্বর মুখের ভেতর চালান করলো। সারা দিন শুধু খেয়েই চলেছে, খেয়েই চলেছে। তারপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ট্যাক ফাক করা তো আছেই। তার উপর মাগি আবার বাঁজা। তো শালা গণেশ ভালো, বহুটাই খচ্চর। দেওয়ালের ফটো ফ্রেম থেকে চারু বলে ওঠে, নাকি বউটাও ভালো, তুমি নিজেই খচ্চর। তোমাকে চিনি না, তোমার মতো হাড়ে বজ্জাত লোক দুটো দেখিনি।
আমার হাড় মাস জ্বালিয়ে খেয়েছো। নফর বাইরে বেরিয়ে আসে, দেখে গণেশ দাঁত মাজছে। গণেশ, ও গণেশ, ও বাবা গণেশ, গণেশ, কি কি হলো কি? আমার মশারিটা ছিঁড়ে গেছে, একটা মশারি কিনে দিবি বাপ। মশারি ছিঁড়ে গেছে? ঠিক আছে, এই মাছটা একটু জোড়াতালি দিয়ে চালিয়ে দাও, এই পরের মাসে দেখছি। হারামজাদা ছেলে একটা, বাপকে মশারি কিনে দিতে পারে না, সর্বক্ষণ শুধু বউয়ের পদে পদে ঘুরছে। গণেশ স্নান সেরে খেতে আসে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেছে। গণেশ বেরিয়ে গেলে মোটা গিন্নি আবার বিছানা নেবে। কাল রাতের দুটো লুটি আর হালুয়া পেটের ভিতর কখন বেড়াতে চলে গেছে। আমার ভাগ্যে রাতে দুটো মাত্র রুটি। চাইলে বলে, না বাবা, ডাক্তারের বারণ আছে। ডাক্তারের বারণ আছে। গিন্নি, আসি গো। ওই গণেশ কাজে বেরোলো। মোটা গিন্নি মস্ত হাই তুলে পাশের ঘরে বিছানা নিল। নফর বেজার মুখে চুপি চুপি রান্নাঘরে আসে। গত রাতের এটো কাটা পড়ে আছে, মাংসের হাড় গোড় পড়ে আছে ডাই করে, কম গেলেনি দুজনে। হাড় গোড়ের পরিমাণ দেখলে তাজ্জব বলতে হয়। আবার একটা লুচির টুকরো দেখা যাচ্ছে, তার মানে লুচিও ভেজেছিল। থাকবো না, থাকবো না, থাকবো না, এই সংসারে আমি থাকবো না। আমি আজই চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। নফর দীর্ঘশ্বাস ফেলে, ঘর পেরিয়ে সদরের বাইরে গিয়ে দাঁড়ায়। উদম পৃথিবী চারিদিকে ছড়ানো। একবার ইচ্ছে হয় চলে যায় যেদিকে দু চোখ যায়। আজ লুচি মাংসের ব্যাপারটা তাকে বড় দাগা দিয়েছে। কিছুদূর খামোখা ঘোরাঘুরি করে আবার ফিরে আসে নফর। ফটোফ্রেম থেকে চারু বলে ওঠে, কি গো, গেলে না? এ বয়সে বিবাগী হতে বড় ভয় করে গিন্নি। কাল মশাটা হাত ফসকে পালালো। নেড়া মাথা লোকটা রোজ আসছে আজকাল। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, 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 মনের মতো পাগল পেলাম না। গণেশের বউ নফরকে ঝাঁঝিয়ে ওঠে। কি আক্কেল বলুন তো আপনার? সদর দরজা হাট করে রেখে বেড়াতে বেরিয়ে গেছেন, কে না কে ঘরে ঢুকে সব ফর্সা করে দিয়ে যেত। এক ডাঁই কাঁসার বাসন পড়ে রয়েছে। এই তো সেদিন একটা কাঁসার বাটি চুরি হয়ে গেল। বড় দুঃখ হলো নফরের। সে নিরুদ্দেশ হয়ে গেলেই বুঝি ভালো হতো। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, 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 মনের মতো পাগল পেলাম না। চারও মারা যাবার পরে আমি একটা বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। ওই যে ওরিয়েন্ট সেলুনের নরহরি একদিন চুল ছাঁটতে ছাঁটতে বলল, নফর বাবু, যদি 100-5 টাকা জোগাড় করতে পারো তো বিয়েটা লাগিয়ে দিতে পারি। সেই মতো নফর তার পুরনো বিয়ের পাঞ্জাবি পরে নরহরির বাড়িতে হাজির হলো।
আরে বাবা, তোমাকে যে বায়োস্কোপের হিরোর মতো লাগছে গো। চলো 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 চলো। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। নরহরির বোন একটি টুলে গলা পর্যন্ত ঘোমটা টেনে বসে আছে। খানিকক্ষণ সব চুপ। নরহরি নীরবতা ভাঙে। দাও দাও দাও, টাকাটা দাও। এখন অনেক কাজ, বাবুন ধরতে হবে, মন্দিরের চাতাল ভাড়া করতে হবে। ভাড়া কত জানো? 70 টাকা। ডালা, ফুল, মালা, টোপর, দাও দাও দাও, দেরি করো না, দেরি করো না। দোকানের ঝাঁপ ফেলে এসেছি, খদ্দের ঘুরে যাবে। নরহরি, বলছি কোণের মুখটা একবার দেখা যায় না? কি দেখবে? হ্যাঁ বলি, দেখার আছেটা কি? এই দেখো, এই দেখো, গায়ের রং পেতলের মতো ঝকঝক করছে। এই বয়সে এই রঙের বউ তুমি পাবে? নরহরি, তবু একবার যদি মুখটা দেখতাম। কেন বলি, কেন? বাঁশি হাতে নিয়ে কেষ্ট সাজবে? বলি, ঝুলন পেয়েছ নাকি এটা? বুড়ো ভাম, কদিন বাদে ঘাটে উঠবে, এখনো প্রেম প্রীতির স্বাদ গেল না। এমন সময় নরহরির বোন ঘোমটার ভেতর থেকে নানান রকম আওয়াজ করতে থাকে। চুপ চুপ কর, বস, দেবো তুই ঘা কিন্তু। নফর ধুতির কোঁচা থেকে টাকা বার করতে উঠে দাঁড়ায়। ইতিমধ্যে নরহরির অলক্ষ্যে নরহরির বোন নফরকে জড়িয়ে ধরে। তার ঘোমটা খুলে যায়। সকলেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ নরহরি বোনকে বেদম মারতে শুরু করে। নফরকে ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে নরহরি বলে, করবে করবে, হাবা মেয়েকে বিয়ে করবে? তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। নফর পেরিয়ে যায়। রাস্তা দিয়ে আন মনে হাঁটতে থাকে। হঠাৎ তার কানের সামনে চারু বলে ওঠে, আহা, হাবা গোবা যাই হোক, একটা বউ তো পেতে। নফর আবার নরহরির বাড়িতে ফিরে যায়। একি একি, তুমি তুমি আবার ফিরে এলে? ভেবে দেখলাম নরহরি, বিয়েটা আমি করব। সত্যি বলছো? সত্যি বলছো বিয়েটা তুমি করবে? বাঁচালে ভাই, তুমি আমায় বাঁচালে। ওরে শোন শোন শোন, তোর বিয়ে হবে, তুই সাজবি গুজবি। আমি রসগোল্লা খাবো। ওরে খাবি খাবি, রসগোল্লা, সন্দেশ, খাজা, গজা, মন্ডা, মিঠাই সব খাবি। তাহলে নফর নফর, টাকাটা দাও। বিয়ের মাস চলছে, বামুনরা খুব ব্যস্ত, তড়িঘড়ি না করলে শুভলগ্ন বয়ে যাবে বাবাজি। নরহরি, একটা কথা ছিল। আর কথা কি? কথা তো সব হয়েই গেল, পাকা কথা তো হয়েই গেল। এবার টাকাটা দাও। নরহরি, বলছি যে আমার কাছে এই এই 50টি টাকা আছে, আর নেই। কি বলে? তুমি তুমি ঠাট্টা করছো আমার সাথে? 50 টাকা কি হবে? বামুন ঠাকুর নেবে 80 টাকা, চাতাল ভাড়া 70, ফুল, টোপর, মালা, মিষ্টি। এই যাও 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 যাও, 50 টাকায় ল্যাঙ্গট কিনে নাগা সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যাও। বিয়ে করবে 500কে দরদাম করে 400 করতে, তার একটা কথা ছিল, তা না 50। এই যাও তো, যাও দেখে যাও, আমার মাথা গরম করিও না। আর সরো নফর বাবু, এবার থেকে না চুল দাড়িটা ওই সন্তোষ সেলুনে কেটো। নফর নরহরির বোনের দিকে তাকায়। সে হাত বাড়িয়ে দেয় নফরের দিকে। বিয়ে করব। দেখি নকলে পাগল সকল দেশে, দেখি নকলে পাগল সকল দেশে, আসলে পাগল কয়জনা, মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না।
মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। টাকাটাই বখেরা বাঁধালে। ঘরের কিছু জিনিস হাতছিপ্পু করে এই টাকাটা পেয়েছিল। ওই মোটাগিন্নি সোনার জিনিস কিছু হাতাতে পারলে ভালো হতো, সে আর হলো না। ও মাগি আগেই আমায় চোট্টা উড়ে বসে আছে, তার উপর কানাঘুষোয় বিয়ের খবরটা গণেশ আর মোটাগিন্নির কানেও পৌঁছেছিল। ইস, কি লজ্জা, কি লজ্জা! আজকাল পাড়ার ছেলেরা আমায় রাস্তায় দেখলে উল্লু দেয়। সেই চুরি করা যৌতুকের টাকা এখনো আমার বালিশের তলায় লুকানো আছে। সব মিলিয়ে গোটা 50। টাকাগুলোয় হাত বুলিয়ে বড় আরাম পাই। মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে মানুষ আপন হয় না, টাকাই আপন হয়। এমন সময় গণেশের বউ খাবার নিয়ে নফরের ঘরে ঢোকে। ওই 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 আজও মোটাগিন্নি আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দেবে। গণেশের বউ খুব ভক্তি করে নফরকে আসন পেতে খেতে দেয়। এ আদর নয়, এ আদর নয়, এ হচ্ছে সাবধান হওয়া। আমি খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাখবে আর গিলবে দুজন মিলে। নফর খেয়ে শুয়ে পড়ে। এমন সময় রান্নাঘর থেকে ইলিশ রান্নার গন্ধ আসে। পাড়া মাত করে আজ ইলিশ রান্না হচ্ছে। মরা, তুমি ঘুমোও না। এই লেই ভাত আমার আর মুখে রোচে না। মরা, তুমি ঘুমোও না। প্রাণটা লুচি লুচি করে, মাংস মাংস করে। মরা, তুমি ঘুমোও না। নেড়া মাথার লোকটা রোজ আসছে আজকাল। মরা, তুমি ঘুমোও না। গণেশের যদি একটা ছানা হতো। মরা, তুমি ঘুমোও না। নফর, নফর, এলাম বুঝলে। দেনা পাওনার ব্যাপারটা আজ মিটিয়ে নি। রোজ তোমার এক কথা, দেনা পাওনা, দেনা পাওনা। বড় অনাদর করেছিলে গো, একেবারে মেরে ফেললে। সে বাপু অত ধরলে চলে না। ধরছে কে? ধরলে তো তোমার ফাঁসি হয় গো। তবে বলছি কি, যে জায়গায় মেরেছিলে সেই জায়গায় একবার হাত বুলিয়ে দেবে। জায়গাটায় বড় ব্যথা করে গো, বড্ড ব্যথা করে। সে শরীরের ব্যথা নয় গো, সে হলো অনাদরের ব্যথা। কোথায় কোথায় ব্যথা করে দেখি, দেখি একটু একটু হাত বুলিয়ে দি। না 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 না, ওভাবে মারাটা আমার আমার উচিত হয়নি গো। দেখি দেখি একটু একটু হাত বুলিয়ে দি। এসো এসো এসো। ব্যথাটা সেরে যাচ্ছে না ফুর। এই এতদিন পরে ব্যথাটা সেরে যাচ্ছে। যাবে নাকি নফর? কোথায় যাব? আমার সাথে। ওই যে যেখানে আমি এখন যাব, সেখানে গেলে কোনো কষ্ট থাকবে না। তুমি যাবে? যাবে নফর? একটু লুচি বাক্স আর ভাপা ইলিশ যদি খেতে পারতাম, শালা ঠেসে খেতাম। হাত
হাতটা ধরো নফর, চলে এসো, চলে এসো নফর, চলে এসো, চলে এসো। মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি চলে এসো, দেখব কত দেখলাম কত, দেখব কত দেখলাম কত, আরো আরো কত আছে বাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি চলে এসো, যে জ্বালা দিয়েছ মোরে মোরে মোরে, যে জ্বালা দিয়েছ মোরে, রেখেছি সব জমা করে, এবার জমা খরচ মিলন করে, জমা খরচ মিলন করে, শেষে গিয়ে লব বাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি চলে এসো।